আমরা চাইলেই সারা দেশে যেই এডুকেশনটা দরকার, যে ইনফরমেশনটা দরকার আমরা ছড়িয়ে দিতে পারি না। আমার ধারণা যে এই উদ্যোগের মধ্যে দিয়ে সারা দেশেই একটা স্ট্যান্ডার্ড একটা দিক নির্দেশনা সবাই পাবে, যারা কোচ, যারা খেলোয়াড় এবং এমনকি যারা গার্জিয়ান বা প্যারেন্টস আছে তারাও, এবং এর দিয়ে সবাই খুবই উপকৃত হবে। আজকে আমরা ব্যাটিংয়ের দুটো অতি গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে ব্যাকলিফট, যেটি খেলার পূর্ব মুহূর্তে ব্যাটের পজিশন কী থাকবে, এবং অপরটি হচ্ছে ফুটওয়ার্ক বা আমাদের পায়ের অবস্থানটা কোথায় থাকবে, বলের কাছে কোথায় গিয়ে আমরা খেলব। আমরা ব্যাকলিফট করব তখন যখন বোলার বল করতে আসবে, এবং বল করার পূর্ব মুহূর্তে আমাদের ব্যাটের একটা পজিশন থাকতে হবে। সেটা এদিকেও হবে না, এদিকেও হবে না, এদিকেও হবে না, সেটা সরাসরি পেছনে। আমরা ঠিক তিনটা কোচিং পয়েন্টস নিয়ে আলোচনা করব। 1 নম্বর কোচিং পয়েন্ট হচ্ছে ব্যাটের পজিশনটা, এবং এই যে এটা আছে ব্যাটের ফেসটা, সেটা পয়েন্টের দিকে থাকবে। 2 নম্বর কোচিং পয়েন্ট হচ্ছে আমাদের এলবোটা থাকবে বডির কাছাকাছি, যতটা কাছাকাছি রাখা যায়। যদি আমার ওই ব্যাটটা, এই এলবোটা শরীর থেকে বের হয়ে যায়, তখন কিন্তু ব্যাটটাও দূরে সরে যাচ্ছে। আমরা ফিজিক্সে পড়েছি যে সেন্টার অফ গ্র্যাভিটি বা আমাদের শরীরের মধ্যাকর্ষণ যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে একেবারে এখানে, এবং এখান থেকে যে কোনো জিনিস আমাদের বডির কাছে থাকবে তত বেশি কন্ট্রোল থাকবে আমাদের ব্যাটের উপরে। যখনই ব্যাটটা শরীর থেকে দূরে চলে যাবে, তখন আমাদের এই ব্যাটের উপরে কন্ট্রোলও কমে যাবে, এবং আমরা যখন শট খেলতে যাব তখন আমাদের এই বডি থেকে ব্যাট সবসময় দূরে থাকবে। তো সেই জন্য আমাদের এই এলবোটা সবসময় এই বডির খুব কাছাকাছি পজিশনে থাকবে। এবং 3 নম্বর কোচিং পয়েন্ট হচ্ছে যে আমাদের এলবোটা প্যারালাল থাকবে। এটা কখনো উপর নিচে থাকবে না, নিচু উপরও থাকবে না, প্যারালাল থাকবে। I'd like to be Clemon Cricket Master. এর পরবর্তী স্টেজ যেটা আসছে সেটা হচ্ছে যে ফুটওয়ার্ক, বা আমি বলের কাছে কিভাবে যাব, আমার বল কোথায় পিচ করছে, আমি কোথায় গিয়ে খেলবো। সো এই ফুটওয়ার্ক নিয়ে আমরা এখন আলোচনা করব। ফুটওয়ার্কটা কেন দরকার? একটা কারণ হচ্ছে যে আমার বল যদি আমার বডির কাছাকাছি না আসে, যদি সাপোজ আমার একটু সামনে পড়ে বা বেশ দূরে পড়ে, তখন কি আমি তো আমার জায়গায় দাঁড়িয়ে আমি খেলতে পারবো না, আমাকে বলের কাছে যেতে হবে। এই বলের কাছে যাওয়াটাই হচ্ছে ফুটওয়ার্ক। যদি একটা বল পিচ করে আমার খুব কাছে, আমরা সাধারণত কি করি, আমরা এখানে দাঁড়িয়ে তো খেলি না, আমরা বলের কাছে যাওয়ার চেষ্টা করি। এই জন্য যখন আমরা শটটা খেলি, সেই শটটা যেন আমরা যেখানে খেলতে চাচ্ছি সেখানে যাবে, এবং সেই শটটার পেছনে বেশ পাওয়ার থাকবে। পাওয়ার এবং পারফেকশন, এই দুটো জিনিসের জন্য আমার পাটা বলের কাছে যাওয়াটাই হচ্ছে ফুটওয়ার্ক। যদি কোনো বল আমার খুব কাছাকাছি ল্যান্ড করে, তখন আমাকে কি করতে হবে, আমার সামনের পাটা ব্যবহার করতে হবে। সেই সামনের পাটা বলের কাছাকাছি যেতে হবে যতটা সম্ভব। আমি যদি বল থেকে দূরে খেলি, তখন আমার বল যেহেতু আমার বডি থেকে দূরে থাকছে, আমার কন্ট্রোল সেখানে কম থাকবে, সেই বলে কোনো পাওয়ারও থাকবে না, এবং আশেপাশে ক্যাচ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আমার ফুটওয়ার্ক নিয়ে যেটা আলোচনা করব, যে যদি আমার কোনো বল আমার কাছাকাছি আসে, আমার যে সামনের পাটা আছে সেই পাটা বলের কাছাকাছি যাবে। যদি কোনো বল শর্ট পিচ বা পেছনে পড়ে, তখন তো আমি এখানে সামনে গেলে আমি বলটা খেলতে পারবো না, তখন গায়ে এসে লাগার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে যখনই কোনো শর্ট পিচ বল পড়বে, তখন আমার পেছনের পাটা সেই বলটাকে ফলো করবে। সো এখানে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যেই বলটা সামনে আসবে, আমার এই সামনের পা বা ফ্রন্ট ফুট গিয়ে খেলবে বা বলের কাছে গিয়ে অবস্থান করবে, এবং যদি কোনো শর্ট পিচ বল পড়ে, তখন এই পেছনের পাটা সেই লাইনকে ফলো করে খেলার চেষ্টা করবে। কি শট খেলবে, কখন খেলবে, সেটা আমরা এর পরে আলোচনা করব। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আমি ফুটওয়ার্ক করব,
তখন আমার পায়ের পজিশনটা কি আগে টো পড়বে না আগে হিল পড়বে? এখানে কিন্তু আমার হিলটা আগে পড়বে। আমরা জানি যে বিশাল বড় বড় জাম্বো জেট প্লেন যখন ল্যান্ড করে তখন কিন্তু তাদের পেছনের চাকাগুলো আগে পড়ে, এই জন্য যে ওই সামনের চাকাটা যদি কখনো সামনে পড়ে তাহলে প্লেনটা ক্র্যাশ করার সম্ভাবনা থাকবে। ঠিক সেম আমার ফ্রন্ট ফুটের পাটা যদি টো কখনো সামনে পড়ে আমার শরীরের সমস্ত ওজন তখন সামনের দিকে চলে যাবে এবং আমি নিজেকে নিজের ব্যালেন্সটা ঠিক রাখতে পারবো না। সেই জন্য আমার পাটা যখন ল্যান্ড করবে অবশ্যই আমার হিলটা আগে ল্যান্ড করবে, তারপরে আমার টো ল্যান্ড করবে। ক্লিয়ার? ব্যাক ফুটের ফুটওয়ার্কটাও সেম। প্রথমে আমার হিল যাবে, লাইনটা ঠিক করবে। যদি বল নিচে থাকে আমার এই হাঁটুটা একটু ভাঙা থাকবে, যদি বল উপরে আসে হাঁটুটা সোজা থাকবে। সো এই দুটো গুরুত্বপূর্ণ কোচিং পয়েন্ট আমাদেরকে মনে রাখতেই হবে। আজকে আমরা কথা বলবো রান আপ নিয়ে। পেস বোলিং এর রান আপ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস মঞ্জু। আমরা নিশ্চয়ই এরোপ্লেনে টেক অফ দেখেছি, অর্থাৎ প্লেনকে উড়ে যেতে দেখেছি রানওয়ে থেকে। একটা প্লেন কি হয়, শুরু থেকে স্লোলি স্টার্ট করে এবং যখন সে শেষ পর্যায়ে গিয়ে উঠতে যায় তখন তার ফুল পাওয়ারে সে উড়ে যায়। তো ফাস্ট বোলিং এর রান আপটা হচ্ছে এটাই, যে আমরা ফাস্ট বোলাররা কি করে স্লো স্টার্ট করে এবং যখন সে উইকেটের কাছে আসে এবং বল ছাড়া ঠিক আগ মুহূর্তে তার পুরা শক্তিটাকে সে কাজে লাগায় তার গতি সঞ্চার করার জন্য। আমরা অনেক দেখেছি যে অনেকের বলে পেস করে কথা বলে যে ফাস্ট বোলিংরা জোরে দৌড়ে আসে কিন্তু বল গতি হয় না কেন। অর্থাৎ দেখা যায় যে যখন শেষ মুহূর্তে এসে হয়তো অনেকে ইনিশিয়াল স্টেজে অনেক জোরে দৌড়িয়েছে, উইকেটের কাছে আসে হয়তো স্লো হয়ে গেছে, তার গতিও ড্রপ হয়ে যায়। এই জন্য একটা ভালো রান আপ এবং মোমেন্টাম হওয়ার জন্য শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গগুলি এই ভালো রান আপের সঙ্গে জড়িত? যাতে আমাদের আমাদের হাত, অর্থাৎ আমাদের হাত এবং পা যাতে একটা লাইনে থাকে। যখন আমরা দৌড়াবো, যখন আমাদের একটা, যদি আমি যাতে আমার দৌড়ানো যাতে এরকম না হয় কিংবা আমি এরকম না দৌড়াই। আপনি তার মানে যেটা বলতে চাচ্ছেন যে আমরা যদি কোনো স্প্রিন্টারকে দেখি তাদের যেমন হাত এবং পা টার্গেট, সেই ক্ষেত্রে এই টার্গেটটা ফাস্ট বোলিং এই টার্গেট হবে। আমরা যদি সব বড় বড় ব্রেটলির কথা যদি আবার ফিরে আসি, ব্রেটলি যদি আমরা দেখি যে ব্রেটলির হাতের পজিশনটা কি থাকে, তাহলে আমরা দেখবো ব্রেটলির হাতের পজিশন কিন্তু একদম সোজা টুয়ার্ডস দ্য টার্গেট। সেই ক্ষেত্রে আমরা অ্যালান ডোনাল্ড, সব আমার মনে হয় যে সবার এই হাত যারা এরকম ভাবে আসলে আমার মনে হয় দৌড়ালে যেটা হবে যে আপনি টার্গেটের দিক থেকে সরে যাবেন। কারণ কি শুনবে, এটা কি একটা ব্যালেন্সের কোনো বিষয় আপনি যেটা বললেন? অবশ্যই ব্যালেন্স এবং টার্গেটের দিকে আমি ফোকাস থাকবো আর কি। এর জন্য আমাদের বোলিং এর যে বিষয়টা ওটা ছিল টুয়ার্ডস দ্য টার্গেট, এখন রান আপের বিষয়টাও কি টুয়ার্ডস দ্য টার্গেট? আমরা একদম টুয়ার্ডস দ্য টার্গেট, অর্থাৎ আমি যদি বলি যে আমরা যখন বোলিং করতে আসবো আমরা একদম এখান থেকে রান আপ এসে যখন আমরা উঠবো তখন আমরা পুরো যেতে আমার রান আপটাকে একটা ডাইরেকশনে যাই, তার মানে আমার টুয়ার্ডস দ্য টার্গেট কি ব্যাটসম্যান? সেটাই আমি যেখান থেকে আসি, বাট আমি যদি অ্যাঙ্গেলও আসি, আমি যদি অ্যাঙ্গেল করেও আসি বা আমি যদি সোজাও দৌড়ে আসি, আমার টার্গেট হবে আমি যেখানে বল করতে যাবো। তো আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ব্যাটসম্যান মঞ্জু। আমি ব্যাটসম্যানের দিকে টার্গেটের দিকে যাবো। আমরা আশা করি যে এই অনুশীলনটা আপনারা দেখাবো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, সেটা আগামীতে আপনাদেরকে সবাইকে বোলিং এ সাহায্য করবে। ক্লেমন ক্রিকেট মাস্টার। হ্যাঁ, আমরা এখন যে ড্রিলটা দেখব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ও যে দাঁড়িয়েছে এবং ওর যে ফিট মুভমেন্ট না, কারণ এক একজন মানুষের শোল্ডার হাইট কিন্তু ডিফারেন্ট হয় হাইট অনুযায়ী, এবং ওর শোল্ডারের যে উইথ অনুযায়ী ও যেভাবে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে একটা ব্যালেন্সের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন স্টার্ট করব নিটা স্ট্রেট না হয় লিটল বিট ব্যান্ড এবং কার্ভ হবে, এবং সেই ক্ষেত্রে ওর যে দুইটা হাত মুভমেন্ট হবে টুয়ার্ডস দ্য টার্গেট মানে ব্যাটসম্যানের দিকে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি ওর দুইটা হাত ঠিক মতন যাচ্ছে কিনা এটা বোঝার জন্য ও যখন হ্যান্ড দুইটা মুভমেন্ট করবে ওর কনুই দুইটা আমার হাতে বাড়ি খাচ্ছে কিনা, যদি খায় তাহলে বোঝা যাবে যে ওর বোথ হ্যান্ডস মুভমেন্টটা টুয়ার্ডস দ্য টার্গেট। এবং আপনারা যদি দেখেন ওর সব কিছু মিলায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওর আপার পার্ট লিটল বিট ব্যান্ড, স্ট্রেট না। তো সেই ক্ষেত্রে বিকজ টুয়ার্ডস দ্য টার্গেট যখনই যাবে সেই ক্ষেত্রে লিটল বিট ব্যান্ড হলে খুবই ভালো এবং ব্যালেন্সটা খুব ভালো হয়। এখন আমরা যে ড্রিলটা দেখব হ্যান্ডস এবং লেগস মুভমেন্ট এবং টুয়ার্ডস দ্য টার্গেট। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে আমার আপার বডি লিটল বিট ফরওয়ার্ড এবং হ্যান্ডস এবং লেগস
মুভমেন্ট হবে একসাথে। প্রিয় দর্শক, এখন আমরা ফুল রান আপ নিয়ে কথা বলবো। অনেক বোলার আছে যেটা যখন তারা রান আপটা স্টার্ট করে কিছু সময় ব্যাকা হয়ে দৌড়ায়, এবং এই যে লাইনটা আমরা দিয়েছি এবং এই লাইনটার গুরুত্বটা এই কারণে যাতে কোনো বোলার যদি একটু ব্যাকা হয়ে বা ডান দিকে বা বাম দিকে যদি হেলে যায় তখন আমরা বুঝতে পারবো শুধুমাত্র এই লাইনটার কারণে। এই লাইনটার ভেতর দিয়ে আমরা বল করার চেষ্টা করব, এবং তখন যখন সে অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন হয়তো এটা লাগবে না। আমরা এখন রান আপে যে ড্রিলটা দেখব সেটা হচ্ছে একটা রান আপ যখন শুরুতে তার গতিটা হয় আস্তে, পর্যায়ক্রমে গতিটা বৃদ্ধি পেতে থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা যদি একটা রান আপকে 100 ভাগে ভাগ করি, আপনারা দেখে থাকবেন যে এখানে আমরা 4টা কোণ রেখেছি, এবং 4টা কোণের প্রথম কোণ থেকে দ্বিতীয় কোণটা প্রথম 20%, দ্বিতীয় কোণ থেকে তৃতীয় কোণ পর্যন্ত 30%, এবং তৃতীয় কোণ থেকে শেষ পর্যন্ত 50%। পর্যায়ক্রমে এটা গতিটা বৃদ্ধি পেতে থাকবে। চলুন আমরা দেখে আসি। আজকে আমরা উইকেট কিপিংয়ের ফান্ডামেন্টাল নিয়ে আলাপ আলোচনা করব। ঠিক গান গাইতে গেলে যেমন সারে গামা পাধানিসা লাগে, বাংলা শিখতে গেলে যেমন অ অ ক খ শেখা লাগে, ঠিক খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস আছে, বিশেষ করে 5টি জিনিস খুবই ইম্পর্টেন্ট। এই 5টি জিনিস ছাড়া ভালো উইকেট কিপিং করা খুবই ডিফিকাল্ট। বন্ধুরা, আপনারা মনে রাখবেন অবশ্যই 3W কথাটা। 3Wটা আপনি যে কোনো জায়গায়, যে কোনো আপনার বাস্তব জীবনে, আপনার খেলার জীবনে, আপনার উইকেট কিপিংয়ের কারণে আপনি এই 3Wটা ইউজ করতে পারবেন। সেই 3Wর মিনিংটা হচ্ছে হোয়াট, হোয়াই এবং হোয়েন। মানে কিভাবে আমি বসবো, কেন বসবো এবং কখন বসবো, এই 3টা জিনিস আপনাকে নিজেকে কোশ্চেন করলে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আনসার। তো আমি প্রথমে দেখে দিই এই যে স্টান্স, আমরা কিন্তু সহজে এক একজন এক একভাবে দেখা থাকি যে এইভাবে বসতে হবে, বেসিক জিনিসটা বসতে হবে। দুনিয়াতে কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কিন্তু বিভিন্নভাবে তৈরি করেছে, এক একজনের দেহ গঠন কিন্তু এক এক রকম। তো পারতপক্ষে আপনি আপনার নিজের কমফোর্টেবল যে জিনিসটা, যে জায়গায় আপনি বসলে সবচেয়ে কমফোর্টেবল, আপনি যে জায়গায় বসে থেকে আপনি সব জায়গায় মুভ করতে পারেন, ঠিক সেই জায়গায় বসার চেষ্টা করবেন। বাট বেসিক একটা যে জিনিস আছে, যে জায়গায় বসলে আমরা সাধারণত অনেক সুবিধা পেয়ে থাকি, সেই জিনিসটা আমি আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি এখানে। বেসিক যে জিনিসটা হচ্ছে, আমি নর্মাল জাস্ট আমি এখানে থাকবো, আস্তে করে আমি সুন্দর আমার হাতটা সামনে নিলাম, আমার হাতটা এমন একটা জায়গায় নিলাম, সবসময় মনে রাখবেন আমার এই ফিঙ্গারগুলো সবসময় মাটির সাথে লেগে থাকবে, এবং আমার গ্লাভসটা সবসময় ওপেন থাকবে। সুবিধাটা কি, আমি যদি গ্লাভসটা সবসময় বড় ওপেন করে রাখি, আমার বল ধরতে অনেক সুবিধা হবে, অনেক বড় একটা স্পেস পেয়ে যাচ্ছি। সো আমি হাতটা এমন একটা পজিশনে রাখছি, আমার যে 2 নি আছে, 2 নি থেকে হাতটা সবসময় বাইরের দিকে রাখছি। ফলে হবে কি, আমি কিন্তু ইজিলি যে কোনো দিকে মুভ করতে পারবো। সো আমি খুব সুন্দর জায়গায় রিল্যাক্স, আমি একদম রিল্যাক্স, না পিছে না সামনে, রিল্যাক্স মোডে আমি সুন্দর এক জায়গায় বসে আছি, এবং একদম ইজিলি আমি সুন্দর রিল্যাক্স। আমাকে সারাদিন কিন্তু কিপিং করতে হবে, কখনোই আমার হেড এরকম ব্যাকা থাকবে না, সবসময় স্ট্রেট। আপনি যদি দাঁড়িয়ে থাকে, যদি কোনো মানুষের দিকে তাকান, সবসময় সোজা থাকে। তো ঠিক জন্য আমি সবসময় সোজা পজিশনে, আমার হেড সবসময় স্ট্রেট এবং সোজা বোলারের দিকে তাকায় থাকবে। তো এই জিনিসগুলো চিন্তা রাখতে হবে। এবং আমরা অনেক সময় দেখা হলো যে অফ ব্যালেন্স হয়ে যায়, সেটা হচ্ছে হিলের উপরে চলে আসি। কখনোই আমরা হিলের উপরে যাব না, নর্মাল একটা পজিশন, আমি রিল্যাক্স, সুন্দর, আমার হাত রিল্যাক্স, সফট হ্যান্ড, জাস্ট হাত এইখানে। বন্ধুরা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমার পা দেখেন সুন্দর একটা পজিশনে, আমার শোল্ডার আমি কিন্তু নর্মাল একটা পজিশনে, এমন একটা পজিশনে আমি আছি যে আমার কিন্তু ফিট বড় না। আমি যদি এরকম বড় রাখি, আমি মুভ করতে সমস্যা হবে। সো আমি এমন একটা জায়গায় রাখবো, আবার এরকমও রাখবো না, আমি ডিসব্যালেন্স হয়ে যাব, আমার কোনো ব্যালেন্স থাকবে না। সো এমন একটা রিল্যাক্স সুন্দর জায়গায় আমি এমন পজিশনে দাঁড়িয়ে আছি, আমার শোল্ডার লেগস স্ট্রেট, আমি এভাবে বসে গেলাম, রিল্যাক্স, বল দেখছি। বন্ধুরা, এতক্ষণ আমরা কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে স্পিনে কিপিং করা দেখলাম, অথবা স্লো মিডিয়াম পেস বলে, উইকেটের কাছে ক্লোজে স্টাম্পে কিপিং করা দেখলাম। চলুন আমরা দেখে নিই কীভাবে অ্যাওয়ে, যেটা হচ্ছে ফাস্ট বোলিংয়ের এগেইনস্টে আমরা যখন পিছিয়ে দাঁড়া থেকে কিপিং করি, কী পজিশনে দাঁড়ায় আমরা কিপিং করলে আমাদের জন্য সহজ হবে, সেই জিনিসটা দেখে নিই।
ফাস্ট বোলিং ইনিংসে দুইভাবে বসা যায়, একটা হচ্ছে ফুল আপনি স্পিনের মতো করে বসতে পারেন এবং একটা সেমি ক্রস যেটাকে বলি আমরা মাঝামাঝি অবস্থায় আপনি বসতে পারেন। প্রথমে ফুললি টোটালি আপনি কিন্তু অনেক সময় অনেক উইকেট থাকে যে উইকেটে বাউন্স কম থাকে, নিচে থাকে বল, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমি আমার নিজের নর্মাল একদম নিচের পজিশনে যে আমি কিপিং করছি, এটা হচ্ছে আমি এই স্টাইলে আমি কিপিং করতে পারি যদি লো উইকেট থাকে। সেই ক্ষেত্রে আবার চিন্তা করতে হবে যদি আমার উইকেটে খুব বাউন্স থাকে, দেখা গেল যে না আমার উইকেটে অনেক বাউন্স, আমাকে এত কষ্ট করার দরকার নেই, আমার উইকেটে বল সবসময় এই হাইটে সবসময় থাকে, তাহলে আমি এত না কষ্ট করে নর্মালি আমি সুন্দর একটা এই পজিশনে আসলাম, আমি এই আসছি জাস্ট আমি এরকম থাকলাম। বন্ধুরা এইভাবেই পিছনে দাঁড়িয়ে থেকে কীভাবে কিপিং করা যায় এবং সামনে কীভাবে বসে থেকে স্পিনে এবং স্লো মিডিয়াম বলে কিপিং করা যায় সেই জিনিসগুলো আজকে নিয়ে দেখালাম। পরবর্তীতে আবার আমরা নতুন আরেকটা কৌশল নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব ফিটনেসের আরেকটি অন্যতম উপাদান যার নাম হলো স্ট্রেংথ। তাকে নিয়ে স্ট্রেংথ বলতে আমরা বুঝি শারীরিক শক্তি অথবা বল। খেলাধুলা মানেই হচ্ছে মুভমেন্টস, আর মুভমেন্টস মানে হচ্ছে মাসেলের ব্যবহার। যে মাসেলগুলো খেলাধুলার জন্য দায়ী সেই মাসেলগুলোর শারীরিক সক্ষমতা বৃদ্ধির এক্সারসাইজগুলিকে আমরা বলছি স্ট্রেংথ ট্রেনিং। এই স্ট্রেংথ ট্রেনিং আমরা বিভিন্নভাবে করতে পারি, জিমের সাহায্য নিতে পারি অথবা আমাদের ফ্রি ওয়েটস ব্যবহার করতে পারি, নিজস্ব শরীরের ওজন দিয়েও আমরা এই ধরনের এক্সারসাইজ করতে পারি। মূল উদ্দেশ্য শরীরের মাংসপেশির স্ট্রেংথ বাড়ানো। আমরা যাদেরকে এই কথাগুলি বলছি তারা অনেকেই ভালো জিম অথবা প্রফেশনাল ট্রেনারের হেল্প পাবেন না, এজন্য আমরা চেষ্টা করব পরবর্তী পর্বগুলিতে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য, যাতে আমরা ফ্রি ওয়েটস এবং নিজস্ব বডি ওয়েট ব্যবহার করে এই ধরনের এক্সারসাইজগুলি করতে পারি। সুবিধার জন্য আমরা এই এক্সারসাইজগুলোকে 3 ভাগে ভাগ করছি। প্রথম ভাগ হলো যে আপার বডি পার্ট, যার মধ্যে আছে আমাদের আর্ম, ফোর আর্ম, চেস্ট এবং শোল্ডার। এর পরবর্তী অংশ হলো যে আমাদের মধ্য ভাগটা, যার মধ্যে আছে অ্যাবডোমেন এবং ব্যাক। এবং তৃতীয় ভাগ হলো আমাদের লোয়ার বডি পার্ট, যার মধ্যে আছে আমাদের বাটক এবং লেগস। সো আমরা চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের কাছে এই ধরনের এক্সারসাইজগুলিকে পৌঁছে দেওয়ার জন্য, যেন আপনারা ঘরে বসেই খুব কম ইকুইপমেন্টস ব্যবহারের মাধ্যমে এই এক্সারসাইজগুলিতে পারঙ্গম হতে পারেন। ক্রিকেটের জন্য যে স্ট্রেংথ ট্রেনিং তা কিন্তু ফুটবল, বাস্কেটবল অথবা অন্যান্য স্পোর্টসের চাইতে কিছুটা আলাদা হোক। আবার ক্রিকেটের মধ্যেও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেমন বোলার, যেমন উইকেট কিপার, যেমন ব্যাটসম্যান, এদের স্ট্রেংথ ট্রেনিংও কিছুটা ডিফারেন্ট হতে বাধ্য। আমরা চেষ্টা করব এমন কিছু এক্সারসাইজ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যাতে সব ডিপার্টমেন্টই সমানভাবে উপকৃত হয় এবং এক্সারসাইজগুলি যেন ক্রিকেট স্পেসিফিক হয়। পরবর্তী এপিসোডগুলোতে আমরা দেখাবো সচিত্রভাবে মডেলের মাধ্যমে আপনারা কিভাবে এক্সারসাইজগুলো বাসায় করতে পারেন। ধন্যবাদ। ক্রিকেটে আউট হয়ে থাকে ব্যাটসম্যান, এই আউটের নির্দেশনা আম্পায়ার ঠিক এখানে দাঁড়িয়ে সিগন্যালিং করেন, স্কোরারকে করেন আবার ব্যাটসম্যানকে করেন। আজ আমরা দেখব কি ধরনের সিগন্যালগুলো হয়ে থাকে। আউট আম্পায়ার ঘোষণা করবেন যে ধরনেরই আউট হোক না কেন, ঠিক হাতটাকে এইভাবে করে, মাঝে মাঝে আম্পায়ার এইভাবে স্কোরার দিকে সিগন্যাল করেন। এটা হচ্ছে নো বলের সিগন্যাল। অনেক সময় যে এই 2 হাত প্রসারিত করে সে দুদিকে আম্পায়ার দেখাচ্ছেন এবং এইভাবে ঘুরে স্কোরার দিকে দেখাচ্ছেন, অর্থাৎ এটাকে বলা হয় ওয়াইড বল নির্দেশন। যখন উইকেট কিপার কোনো বল ধরতে পারেন না, বল পিছন দিকে গেছে, তখন যদি রান হয়ে যায় সেটা 4ও হতে পারে, সেটা আবার 1 বা 2ও হতে পারে। তখন আম্পায়ার এই হাতটাকে স্কোরার দিকে এইভাবে উপরের দিকে প্রসারিত করে, 1 হাত অবশ্য, সে জানিয়ে দেবে যে এটা বাই রান। যে বলে রান হয়েছে কিন্তু ব্যাট থেকে হয়নি, পা কিংবা শরীরের কোনো অংশ থেকে, সেটা আম্পায়ার কীভাবে সিগন্যাল করছেন? স্কোরার দিকে ঠিক এই পাটা উঁচু করে এভাবে দেখিয়ে দিচ্ছেন যে এটি ছিল লেগ বাই। যখন 4 হয়, অর্থাৎ যেটাকে আমরা বাউন্ডারি বলি, সেই বাউন্ডারিটি আম্পায়ার দেখাবে ঠিক এইভাবে। যখন ওভার বাউন্ডারি হয়ে যাবে, অর্থাৎ বলটা ওভার বাউন্ডারি মানে বাউন্ডারি লাইনের উপর দিয়ে যাবে, অথবা বলটা যদি রোপের উপরে পড়ে, তাহলে এটা ওভার বাউন্ডারি ধরা হবে।
এবং ওভার বাউন্ডারিটি আম্পায়ার 2 হাত উপরের দিকে আকাশের দিকে প্রসারিত করে বুঝিয়ে দেবে, স্কোরার দিকেও বুঝিয়ে দেবে যে এটা ওভার বাউন্ডারি। ডেড বল, অর্থাৎ বলটা আবার হবে। সেই ডেড বলটি আম্পায়ার এইভাবে সিগন্যাল করে দেখিয়ে দেন যে বলটা ঠিক হয়নি, বলটা আবার করতে হবে। তো যখন এই ব্যাটসম্যান তার ব্যাট পুরোপুরি এ দাগের পিছনে না এনে দূর থেকে যদি আবার ব্যাক করে চলে যান, সেটা আম্পায়ার নজর রাখেন, তখনই এই 1 শট বা 2 শট এটা নির্দেশিত হবে। কোনো একটা সিদ্ধান্তের জন্য মেইন আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে যেতে পারেন কনফার্মেশনের জন্য। সে হয়তো আউট দিয়েছে, কিন্তু কনফার্মেশন আসলো যে সেটা আউট ছিল না। তখন উনি কি করবেন? তখন উনি তার আগের সিদ্ধান্তকে পাল্টাতে হবে। সেই পাল্টানোর নিয়মটাই হচ্ছে দর্শক ঠিক এইভাবে উনি এটাকে বলবেন, অর্থাৎ আমার আগের সিদ্ধান্ত আমি ফিরিয়ে নিলাম, ব্যাটসম্যান নট আউট। অথবা যদি নট আউট দিয়ে থাকেন তাহলে বলবেন আউট। পাওয়ার প্লের সিগন্যালটা অবশ্যই আম্পায়ারকে স্কোরার দিকে দেখাতে হবে এবং সেটা সে দেখাবে ঠিক এইভাবে। প্রথম পাওয়ার প্লেটা এইভাবে যাবে, বোলিং পাওয়ার প্লেটাও এইভাবে যাবে। ব্যাটসম্যানের একটা পাওয়ার প্লে আছে 5 ওভার, সেই পাওয়ার প্লেটা সে প্রথমে এইভাবে দেখাবে, দেখিয়ে তারপরে এইভাবে দেখাবে। যদি পা বাইরে চলে যায় দাগে তাহলে নোবল হয়ে যাবে, আর এই নোবল হয়ে গেলেই তখন ফ্রি হিট হবে। আর ফ্রি হিটের সিগন্যালটা হবে ঠিক মাথার উপরে এইভাবে। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো আইনের ব্যাখ্যা নিয়ে।